আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনারা যারা গ্রুপে জয়েন করেছেন এই লাইভ ক্লাসে, এই ব্যাচটা অ্যাকচুয়ালি ব্যাচ নাম্বার ৩৯। আর এই ৩৯ নম্বর ব্যাচটা শুরু হবে ঈদের পরে থেকে। আমি একটু অসুস্থ ছিলাম, আমি বলেছিলাম ঈদের আগে আর কোনো ক্লাস নিব না। তো তারপরেও যেহেতু এই গ্রুপটাতে আমি এসএমএস দিয়ে ফেলেছিলাম যে আজকের দিনে ক্লাস নিব, তো তারপরেও ক্লাস নেওয়ার জন্য জয়েন হলাম। কিন্তু অন্যান্য যে রানিং ব্যাচগুলো আছে সবাইকে কিন্তু আমি অলরেডি এসএমএস দিয়ে দিয়েছি যে ঈদের আগে আর ক্লাস হবে না, আমি একটু অসুস্থ। হুম। তো যেহেতু কথা দিয়েছিলাম, এই কথাটুকু রাখার জন্য আজকে ক্লাস নিতে এসেছি। আজকের ক্লাসে আমরা জানবো অ্যাকচুয়ালি এই 39 নম্বর ব্যাচ, আমাদের এই 39 নম্বর ব্যাচে কি কি শেখা হবে এবং কিভাবে কি জানবো শিখবো এই ব্যাপারগুলো। খুব অল্প সময় ক্লাস হবে, লং টাইম ধরে ক্লাস করা পসিবল না, আমি একটু অসুস্থ। আর অ্যাকচুয়ালি আমাদের একই সাথে ব্যাচ চলছে 35 নম্বর ব্যাচ। এই ব্যাচটা 6 মাস ব্যাপী, তার দ্বিতীয় মাস এখন চলছে। তার সাথে ব্যাচ নাম্বার 37, এটা হচ্ছে স্ক্যাল্পিং চলছে। আবার হচ্ছে অনেকেই বাইনারি শিখতেছে ব্যাচ নাম্বার 36-এ। তো ইতিমধ্যে এই 39 নম্বর ব্যাচ হচ্ছে ফরেক্স স্ক্যাল্পিং, মানে অনেকেই পূর্বের ব্যাচগুলোতে জয়েন করার জন্য আগ্রহী। তো সেখানে বলা হয়েছে যে একটা ব্যাচে যেহেতু আমি বেশি স্টুডেন্ট নেই না, সেক্ষেত্রে নতুন ব্যাচ করা। কারণটা হচ্ছে একই ব্যাচে অনেকগুলো স্টুডেন্ট হলে কেউই ভালোভাবে শিখতে পারে না। একটা ব্যাচে অনেকগুলো স্টুডেন্ট যখন হয়ে যায়, দেখা যায় যে সবার প্রশ্নের অ্যান্সার করার, তারপরে সবার প্র্যাকটিসগুলো দেখা যায় 40-50 জন হয়ে গেলে সবার প্র্যাকটিসগুলো দেখার সময় হয় না 1 ঘন্টার ক্লাসে। এই জন্য সবাই দেখা যায় এবড়ো থেবড়ো হয়ে যায়, কেউ ভালোভাবে শিখতে পারে না। তো অ্যাকচুয়ালি আমি চাই একজন শিখলে একজনই ভালো করুক, 40 জনের মধ্যে একজন শিখে লাভ নেই। হ্যাঁ, এই জন্য আর কি ব্যাপারটা। তো এই জন্য নতুন ব্যাচ করা, যে বাকি যারা ওই ব্যাচে হতে পারেনি তারা পরের ব্যাচে করুক, এভাবে আর কি। তো অ্যাকচুয়ালি ফরেক্স স্ক্যাল্পিং জিনিসটা কি আমরা আগে ধারণা নিব। আর সেকেন্ড কথা হচ্ছে এই ফরেক্স মার্কেটের বহুত দুর্নাম আছে, আবার বহুত সুনাম আছে। হুম। অনেকে আছে যে এটা করে কোটিপতি হয়ে গেছে, আর অনেকে ফকিরপতি হয়ে গেছে। আর অনেকে আছে যে এটার মধ্যে ঘুরতেছে, তো ঘুরতেছে লং টাইম ধরে। তো আসলে সঠিক রাস্তা কোনটা সে খুঁজে পাচ্ছে না। সেকেন্ড থিং হচ্ছে আদৌ আসলে ফরেক্স থেকে আর্ন করা পসিবল কিনা, আসলে ফরেক্স আদৌ কি গ্যাম্বলিংয়ের মতো কিনা বা কোনো প্রকার গেমের মতো কিনা, নাকি এটা আসলে করা উচিত কিনা, আমি একটা এক্স্যাক্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। আই থিঙ্ক আমার কাছ থেকে যেটা শুনবেন, এখানে মিথ্যার ছোঁয়া 0% থাকবে, 1%ও থাকবে না, 0% থাকবে মিথ্যার ছোঁয়া, আমি যতটুকু বলবো। আর আমি আমার পরিচয় দিয়ে যদি বলি, তাহলে সর্বপ্রথম আপনারা যারা নতুন, অনেকেই পুরাতন আছে, আমার পরিচয় দিয়ে যদি বলি, আমি অনেক বড় কোনো ট্রেডার নই, অথবা আমাকে কেউ চিনেও না। আর আমি অনেক বড় কোনো ট্রেডার না, তার সাথে হচ্ছে যে আমি অনেক কোটি কোটি টাকা আর্ন করি না। এবং আপনি যদি আমাকে বলেন যে আপনার প্রফিট পোর্টফোলিও দেখান, আমার দেখানোর ক্ষমতা নাই। কারণ আমি ওইভাবে দেখাই না, দেখাই বিজনেস করি না। যে আমি 1 কোটি টাকা আর্ন করি মাসে, সেটা আপনাকে দেখাবো, ওইটা দেখে আপনি আমার কাছ থেকে শিখবেন, শেখার পরে আপনি আর্ন করতে পারবেন না, বা 10,000 টাকা আর্ন করবেন, তাহলে লাভ কী হলো? আর একটা কথা হচ্ছে, আমার পজিশনে বসে আমি 1 কোটি টাকা আর্ন করতেছি, আপনার পজিশনে বসে যে আপনি করতে পারবেন তা তো না। সবার ওয়ার্ক এফিসিয়েন্সি, সবার ইনভেস্টমেন্ট, সবার তকদির এক না। সো আমাকে অনুসরণ করে, মানে আপনি এই কাজটা ভালো হবে কিনা আপনি ডিসিশন নিয়ে আপনি ওইটা কেমন করবেন সেটা আপনার ব্যাপার। তাই বলে আমারটা দেখে আপনি ইন্সপায়ার্ড হয়ে করবেন না, আপনার পজিশন থেকে ব্যাপারটা ভিন্ন হতে পারে। আমার কথা হয়তো বা একটু গোলমেলে মনে হতে পারে, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, একই তরকারি যদি দুজন মহিলা রান্না করে, একই সেম মশলা দিয়ে, দুজনেরই সেম স্বাদ হবে না। সব কিছু সেম থাকলেও দুজনের সেম স্বাদ হবে না। আমি যদি আপনাকে পোর্টফোলিও দেখাই যে আমি একদিনে 1 লাখ টাকা ইনকাম করি, আপনিও করতে পারবেন, এটা সঠিক নয়। 2 নম্বর হচ্ছে, আমি যদি আপনাকে দেখাই যে আমি মাসে 10,000 টাকা ইনকাম করি, আপনি আবার ওই কাজটা করে মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারেন। সো এক একজনের ম্যাটারটা এক এক রকম, বাট যে যার মতো করে সেটা করতে পারে। হ্যাঁ, যে যার মতো করে করতে পারে। এটা হলো 1 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে, ফরেক্স এই মার্কেটটাতে কাজ করার জন্য বিভিন্ন ধরনের পজিশন আছে। একটা হচ্ছে স্টক, একটা ফান্ড, ফিউচার, ফরেক্স, ক্রিপ্টো, ইন্ডিস,
বন্ড, ইকোনমি, অপশন, এই সবগুলোই কিন্তু মার্কেটের ধরন। আমি সবাইকে সহজ করে দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ একদম সহজ বাংলায় বলবো। যদি থিওরিক্যালি বলতে যাই তাহলে ব্যাপারটা কঠিন মনে হবে। এই মার্কেটে বাই সেল করার জন্য, বিজনেস করার জন্য এগুলো হচ্ছে ধরন। স্টক মার্কেটে কি থাকে? স্টক মার্কেটে বিভিন্ন ধরনের প্রোডাক্টের বিজনেস হয়। ফান্ডিংয়ে কি হয়? এখানে বিভিন্ন ধরনের ফান্ড ইনভেস্ট করা হয় নির্দিষ্ট সময়ের জন্য, পরে প্রফিট দেওয়া হয়। ফিউচারের জন্য ইনভেস্ট করা হয়। ফরেক্সে এক্সনেস মানে এক্সচেঞ্জ করা হয়। ফরেক্স মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ, অর্থাৎ বাংলাদেশ থেকে বাংলাদেশের বিডিটি আর হচ্ছে আমেরিকার ইউএসডি, এই যে এক্সচেঞ্জ হয়। ইন্ডিয়ার রুপি, সৌদি আরবের কি বলে জানি রিয়াত, জাপানি ইঙ্গিত, এই যে এক্সচেঞ্জ হয়, সেই এক্সচেঞ্জের মাধ্যমে যে প্রাইস ভ্যালু বাড়ে কমে সেটা হচ্ছে ফরেক্স। ক্রিপ্টো, এটা তো সবাই জানে খুব ভালো করে। ইন্ডিজ হচ্ছে বিভিন্ন ধরনের অয়েল টয়েল, এই ধরনের জিনিসগুলা, ঠিক আছে। বন্ড নিয়ে মনে হয় বলতে হবে না, বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের মধ্যে বন্ড বিক্রি করে। ইকোনমি হচ্ছে বিভিন্ন ধরনের ইয়েতে আপনাদেরকে যে সাহায্য সহযোগিতা যায়, যেমন ওই যে পদ্মা সেতুর মধ্যে সহযোগিতা করছে বিভিন্ন ধরনের দেশগুলা, বিনিময়ে তারা একটা সুদ নেয়, এই ধরনের জিনিসগুলোতে ইনভেস্টমেন্ট। তারপরে কি অপশন হচ্ছে কাইন্ড অফ আপনার একটা গ্যাম্বলিং, অর্থাৎ যেগুলো কিনা কোটেক্স বা আইকি অপশন বা পকেট অপশন এরা করতেছে। তো এইখান থেকে আসলে কোনটা বেস্ট? অ্যাজ এ মুসলিম হিসাবে আপনারা যারা মুসলমান হন বা আপনি যে ধর্মেরই হন না কেন, আমি বলবো যে হালাল ইনকামটা সবার আগে দরকার। সেটা হচ্ছে যে আপনার ইনকাম হালাল না হলে, আপনার শরীর রক্ত মাংস হারাম জিনিস দিয়ে গঠিত হলে, সেখান থেকে কোনো ইবাদতই কবুল হবে না। এটা আপনি যে ধর্মেরই হন না কেন, যে ইবাদতই করেন না কেন। তো সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে কোনটার থেকে আর্নিং সোর্সটা হালাল। তো এইখান থেকে যদি সব দিক থেকে থিঙ্ক করে দেখা যায়, তো আপনি স্টক থেকেও হালাল ইনকাম বের করতে পারেন, ফান্ড থেকেও পারেন, ফরেক্স থেকেও পারেন, ইন্ডিস থেকেও পারেন, ইকোনমি থেকেও পারেন। বাট আমার কাছে যেটা খারাপ মনে হয়, আমার মতামত থেকে, অপশন ফুললি খারাপ। বন্ড, ক্রিপ্টো আমাদের দেশে বৈধ না, তাই কেটে দিলাম। ফিউচার আর এই অপশন একই জিনিস। সো এইখানকার মধ্যে যদি আপনি স্টকে করতে চান, আপনার হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট লাগবে, রিস্ক নেওয়ার ক্ষমতা লাগবে। ফান্ডে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়বে। ইন্ডিসে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়ে না, তবে এই মার্কেটের কম, ভলিউম কম। ইকোনমিতে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট লাগে এবং এখানে প্রফিটটা লং টার্ম পরে আসে। ফরেক্সেই মাত্র রিটেইল বাই সেল করা যায়। ফরেক্স হচ্ছে ফরেন এক্সচেঞ্জ, এবং এইটাকে আমি হালাল বলছি এই কারণটা হচ্ছে অনেকেই বিরক্ত হবে যে শিখতে আসলাম ট্রেডিং, এখানে এসে আবার ওয়াজ মাহফিল হচ্ছে। ব্যাপারটা এমনটা না, আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি। আমি এই ব্যাপারটা এই জন্যই ক্লিয়ার করে নিচ্ছি, আমি ইসলামী মাইন্ডের মানুষ। এবং সেকেন্ড থিং হচ্ছে, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি বিচার হবে এই শিক্ষকদের, যারা কিনা বিভিন্ন মানুষকে কুশিক্ষা দিবে, খারাপ শিক্ষা দিবে তাদের। কারণ ওর কিছু কুশিক্ষা পেয়ে যত মানুষ খারাপ কাজ করবে, ওই পাপের ভাগিদার সে হবে। সো আপনি ইনকাম করে খাবেন, আমি কেন পাপের ভাগিদার হব, তাই না? সো আমি উচিত কথাটা আগে বলে নিচ্ছি, সেটা হচ্ছে এই ফরেক্সের মধ্যে আপনার যেটা হয়, ইনকামটাকে হালাল হইতে হলে, যে বিজনেস যে হালাল, সেটা ইসলামে এইভাবে হালাল করে দিছে যে আমি কত দামে কিনছি এটা আপনার দেখার বিষয় না। আমি 10 টাকা কিনি, 20 টাকা কিনছি, আমি 30 টাকা হলে বিক্রি করব। আপনি যদি নেন তো নেন। আপনি 30 টাকা দিয়ে কিনে নিয়েছেন, সে মনে করেন 25 টাকা কিনছিল বা 20 টাকা কিনছিল, তার 10 টাকা লাভ হয়েছে। তো কি হলো, তার একটা নির্দিষ্ট প্রাইস রেঞ্জ আছে, দেখায় যে এই প্রাইসে সে কিনছিল আর এই প্রাইসে হলে সে সেল করে দিবে। তো টার্গেটটা ছিল এরকম, মনে করেন যে সে 20 টাকা কিনেছিল আর সে 30 টাকা হলে সেল করবে, তার টার্গেট হচ্ছে এইটা। কিন্তু সে বাজারে দীর্ঘ সময় ধরে সেই প্রোডাক্টটা নিয়ে হাতে নিয়ে দাঁড়ায় আছে যে ভাই 30 টাকা হলে আমি এটা সেল করব, কিন্তু তার
দেখা গেল যে মধ্যখানে একজন পিপল এসে বলছে যে তা হবে না, 25 টাকা হলে আমি এটা নিতে পারি, 25 টাকা হলে আমি নিতে পারি, মধ্যখানে একজন পিপল এসে বলছে। তো এই 25 টাকা হলে আমি নিতে পারি, তাহলে ও তখন দেয়নি, বলছে যে না 30 টাকা হলে আমি দেব। এরপরে আর এক ভদ্রলোক এসে বলছে যে ভাই এটা আসলে 25 টাকাও না, 30 টাকায় তো জীবনেও না, এটা 22 টাকা হলে আমি নিতে পারি, দিলে দেন, না হলে আমি জায়গা। ব্যাপারটা এরকম হয়েছে। ইতিমধ্যে মনে করেন যে আরেকজন পিপল আসছে, এসে বলছে যে ভাই দীর্ঘক্ষণ ধরে আপনিও আছেন আমিও আছি, যা হয়েছে হয়েছে, আমি আপনাকে 26 টাকা দিব, দিলে দেন, নাইলে নাই। ঠিক আছে, এখন আমি বিক্রেতা, আমি বলছিলাম আমি 20 টাকা দিয়ে জিনিসটা কিনে আনছি, আমার টার্গেট ছিল 30 টাকায় সেল করব, 10 টাকা প্রফিট করবো, তো হলো না। একবার দেখলাম 25 টাকায় গেছে, আর একবার বললো যে 22 টাকা। তো আমার দেখা গেলো যে এখন যদি এসে কেউ বলে যে না সারাদিন শেষ বেড নিবই না, তাহলে আমার লস হয়ে যাবে। দেখা গেলো কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে বলতেছে যে না না এটা আমি, ভাই আপনি এই যে 19 টাকা নেন, তখন তো আমার আরও 1 টাকা লস হবে। তো আমি ওই মুহূর্তে ডিসিশন নিলাম যে যা হয়েছে হয়েছে, ফিসাবিলিল্লাহ আমি 26 টাকায় সেল করে দেবো। তাহলে আমি 26 টাকাও সেল করে দিতে পারি, 25 টাকাও সেল করতে পারি, 22 টাকাও সেল করতে পারি, আর ধরে রেখে পরে 19 টাকা যদি সেল করতে পারি। আবার ধরে রেখে দেখা গেল যে একটু পরে মনে করেন যে ওই জিনিসটাই অন্য মানুষ বিক্রি করতেছে মনে করেন যে 35 টাকা দিয়ে, তখন আবার আমার হাই হাই উঠে যেতে পারে যে হাই কি ভুলটা করলাম। তো এইটা, এই যে প্রাইজের রেঞ্জটা এরকম করে যদি কেউ দেখে তাহলে সে কি বুঝবে এলোমেলো দেখাচ্ছে। এটা যদি গ্রাফ বা চার্টের মাধ্যমে হয় তাহলে 20 টাকায় কিনছি, তারপরে মার্কেট 25 টাকায় গেছে। আমি এখানে গ্রাফ করে দেখাচ্ছি, আমি 20 টাকায় কিনছি, 25 টাকায় গেছে, তারপরে মার্কেট 22 টাকায় আসছে, তারপরে 26 টাকায় গেছে। আমার টার্গেট ছিল 30 টাকা হইলে আমি বিক্রি করবো, তাই না? তারপরে মার্কেট আবার 19 টাকায় আসছে, একটা সময় যায় মার্কেট আবার 35 টাকায় গেছে। তো আমি এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে আমার এন্ট্রি, কততে আমি এন্ট্রি নিছি, এই যে আমি ফরেক্স থেকে যে ট্রেডটা বাই করছি তখন আমি এখানে হলো আমার এন্ট্রি পয়েন্ট ENTRY, আমি 20 টাকায় কিনছি। আর আমরা যেটা বলি যে টিপি, সেই টিপিটা হচ্ছে এইটা 30 টাকা, যে আমি এখানে টিপি সেট করছি টেক প্রফিট। আর এই যে 19 টাকা এটা হচ্ছে আমার SL, স্টপ লস, SL। এইভাবে আমরা ফরেক্সে কি করি, সেট করি যে এইখানে আমার এন্ট্রি পয়েন্ট, এইখানে হলো আমার SL, আর এখানে হলো টিপি। কেমন, যে আমি 20 টাকায় কিনছি, যদি এটা 30 টাকা যায় তাহলে আমি সেল করে দেব, আর যদি 30 টাকায় না যায়, মার্কেট যদি ঘুরে ব্যাগে চলে আসে, নিচে চলে আসে, তাহলে আমি 1 টাকা পর্যন্ত লস নেব। 19 টাকায় আসলে আমি এটা সেল করে, মানে 1 টাকা লস নিয়ে আমি বিক্রি করে দিয়ে চলে যাবো মার্কেট থেকে। হ্যাঁ, আর যদি দেখা যায় আমার ভাগ্যে লেগে যায় মার্কেট এরকম নিচে আসেনি, মার্কেট এখান থেকে মনে করেন 30 টাকায় গেছে, তো তখন আমি উপস্থিত থাকি না থেকে অটোমেটিক সেল হয়ে যাবে, আমার এই 10 টাকা লাভ হয়ে যাবে। এবার অনেক ক্ষেত্রে আবার এরকম পজিশন হয়ে যায় যে 19 টাকায় উঠছে, তখন আমি SL হিট করছে, বা আমি বললাম যে মার্কেটে আমার এটার দাম বাড়তেছে না, আমি ক্লোজ করে দিয়ে চলে যাই। তো এই যে আমি ক্লোজ করে দিয়ে চলে গেলাম, একটু পরে দেখতেছি যে মার্কেট হাই হয়ে গেলো, বাজার থেকে বের হয়ে যাচ্ছি, দেখা যায় মানুষ জিজ্ঞাসা করতেছি ভাই এটা কত দিয়ে কিনলেন, কয় 35 টাকা। আরে শালা আমি 19 টাকা দিয়ে সেল করে দিয়ে আসলাম, এখন 35 টাকা উঠলো। এরকম হয় লোকাল মার্কেটে, হাটে, বাজারে। তো এই ফরেক্স মার্কেটের ক্ষেত্রেও ঘটনাটা এরকম ঘটে, তাই না? তো এখানে হালালের ম্যাটারটা হচ্ছে কি, যে বিজনেস কি, বিজনেস হচ্ছে যে কত টাকায় কিনছি, আমি মিথ্যা কথা বলবো না, আমি এরকম বলবো না যে আমি 20 টাকায় কিনে বলবো না যে এটা কিনছি 40 টাকা, 50 টাকা হলে আমি বিক্রি করবো, এরকম না। আর ভাই আমি কত দিয়ে কিনছি কিনছি, বা আমি 20 টাকায় কিনছি 30 টাকা হলে সেল করব, আপনি নিলে নেন, না নিলে জানগা। ঠিক আছে, এইরকম কথাবার্তা, তাহলে ওই বিজনেসটা কিন্তু আপনার হারাম না। কিন্তু যদি আপনি বলেন যে আমি 30 টাকায় কিনেই নিয়ে আসছি, 40 টাকা না হলে বিক্রি করবো না, কিন্তু আপনি 10 টাকা দিয়ে কিনে আনছেন, মিথ্যা বলা হইলেও ওই টাকাটা আপনার নেওয়া হারাম হয়ে যাবে, এই সামান্য কিন্তু। তাহলে এই বিজনেসের হারাম আর হালালটা কিন্তু আপনার কথার ভিতরেই বিদ্যমান। সো ফরেক্সে এখানে আমরা দেখাই নিচ্ছি, এখানে এন্ট্রি কততে নিচ্ছি সেই ভ্যালুটাও এন্ট্রি আছে, টেক প্রফিট কততে হলো সেটাও নেব, SL কততে হলো নেব, এটাও নেব। এখন কথা হলো তাহলে এই মার্কেট থেকে এইভাবে ইনকাম করাটা হালাল, কোনো সমস্যা নেই। এবার হলো ইনভেস্টমেন্ট করতেছি আমি কোথায়, আমার যে টাকাটা ইনভেস্টমেন্ট করতেছি কোথায়। আমি এই জন্যই গোল্ড মার্কেটে কাজ করি, যে এই ব্রোকার আমাকে বলেই দিচ্ছে যে দেখো তুমি ইনভেস্ট করতেছো গোল্ডে, সো গোল্ড কোনো হারাম জিনিস না, হারাম পদার্থ না, সেক্ষেত্রে আমি এটাতে ইনভেস্ট করতেছি।
আই থিঙ্ক ম্যাটারটা ক্লিয়ার। সেকেন্ড থিং যেটা হচ্ছে, ফরেক্স আমাদের দেশে অবৈধ না, কিন্তু ক্রিপ্টো আমাদের দেশে অবৈধ। সো আমরা অবৈধটা করতেছি না, যেটা কিনা আমাদের দেশে বৈধ আমরা সেটা করছি। তারপরে কি হইলো, এটা হলো যে বৈধতার ব্যবহার গেল এবং এটা হারাম নয় সেটাও আমাদের গেল। তারপরে যেটা আসলো যে এই ফরেক্সেরই আবার এই গোল্ডেরই অনেক ব্রোকার আছে যারা কিনা শাহ অফ সার্চ নেয়। শাহ অফ সার্চ জিনিসটা মনে হয় আপনারা বুঝেন। শাহ অফ সার্চ হচ্ছে মানে সুদ নেয়। মনে করেন একটা ট্রেড আমি ওপেন করছি এই একটা পজিশনে, মনে করেন আমি একটা ট্রেড ওপেন করছি, এক মিনিট, একটা পজিশনে আমি ট্রেড ওপেন করছি, মনে করেন এখানে ওপেন করছি, আমার ট্রেডটা পরের দিন আমি ক্লোজ করবো এইখানে। এই যে ওভারনাইট ট্রেডটা ওপেন থাকবে, এটার জন্য একটা শাহ অফ সার্চ নেয়, অর্থাৎ সুদ নেয় বা কমিশন কাটে। এইটা কিন্তু আবার হারাম হয়ে যায়। কেন? যে আমি আরেকজনকে সুদ দেওয়া নেওয়া হারাম, তার সুদ দিচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে শাহ অফ ফ্রি, যে সুদ ফ্রি কোনটা আছে। তো সুদ ফ্রি হচ্ছে আমাদের এক্সনেস, যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল, এটা কিন্তু কোনো সুদ দেয় না, অর্থাৎ ইসলামিক অ্যাকাউন্ট দেয়। সেক্ষেত্রে আমরা এক্সনেসে কাজ করতে পারি আরামসে, কোনো সমস্যা নেই। তো এখন আমরা আই থিঙ্ক একদম সহজ ভাষায় বুঝে গেছি এই ব্যাপারটা, যেটা কিনা ঘুরে পেশায় অনেক কিছু বলা সম্ভব ছিল, আমি সহজভাবে বলার চেষ্টা করছি। জানি না আপনারা কতটুকু ক্লিয়ার হয়েছেন। পরবর্তী ক্লাসগুলো থেকে আপনাদের মাইক্রোফোন ওপেন থাকবে, আপনারা মাইক্রোফোনে কথা বলতে পারবেন। আজকে যেহেতু অল্প সময় কথা বলবো, তো অন্যদেরকে কথা বলার সুযোগ দিলে লং টাইম চলে যাবে, আর আমি অ্যাকচুয়ালি শারীরিকভাবে একটু অসুস্থ, এই জন্য অন্য ব্যাচদেরকে বলে দিয়েছিলাম যে ক্লাস ক্লোজ একদম ঈদের পরে থেকে শুরু হবে। আর আপনাদের এই 39 নম্বর ব্যাচটা কিন্তু ক্লাস শুরু হবে হচ্ছে পরবর্তী মঙ্গলবার থেকে, অর্থাৎ 10 তারিখ থেকে। 7 তারিখে ঈদ হয়ে যাবে, তারপরে 10 তারিখ থেকে এই ব্যাচটা শুরু হবে। এখন কথা হলো, এই ফরেক্স মার্কেটে কাজ অনেকেই করে, ইউটিউবে গেলে, ফেসবুকে গেলে, সোশ্যাল মিডিয়াতে গেলে ফরেক্স ট্রেডারের অভাব নেই। অনেকেই হিউজ টাকা আর্ন করে, আবার অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে চলে যায়। প্রত্যেক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ আর হিউজ টাকা আর্ন করার পিছনে কারণ, সর্বপ্রথম কথা হচ্ছে যারা আর্ন করে তারা একটা নিয়মতান্ত্রিক জীবনের মধ্যে বসবাস করে, তারা একটা নির্দিষ্ট সিস্টেম মেনে ট্রেড করে, নির্দিষ্ট একটা পরিমাণ লস করে, নির্দিষ্ট একটা পরিমাণ আয় করে, এজন্য সে আস্তে আস্তে উপরে উঠে যায়। আর যারা লস করে তারা নির্দিষ্ট নিয়ম মেনে ট্রেড করে না, তাদের কাছে নির্দিষ্ট কোনো স্ট্র্যাটেজি নেই। যেমন আমি একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজির বাইরে আমি কখনো যাই না। যদি স্ট্র্যাটেজির বাইরে আমার মন বলে যে দেখো তুমি এখানে নাও আর এখানে মার্কেট যাবে, তুমি 1 কোটি টাকা ইনকাম করবে, আমি বলি মাফ করে দাও, তোমার পা ধরি। কিন্তু আমার স্ট্র্যাটেজিতে আসছে, স্ট্র্যাটেজি অনুসারে আমি ট্রেড করছি, যদি লস হয় আমি তাও খুশি, যে আমার ফর্মুলা অনুসারে আমি করছি, কারণ আমার ফর্মুলার উপরে আমার বিশ্বাস আছে যে আমার ফর্মুলা যদি ভুলও হয় তো 10টার মধ্যে 2টা বা 3টা ভুল হবে, সেক্ষেত্রে আমি প্রফিটে থাকবো। তো এটা হলো মেইন কথা। আর সেকেন্ড যেটা হলো, সেটা হলো অনেক মানুষ সিগন্যালের পিছনে, বড় ভাইয়ের পিছনে, ভিআইপি গ্রুপের পিছনে ঘুরে লস করে, এটা তাদের ব্যর্থতা, তারা তাদের নীতিতে ভুল করে। তো সর্বপ্রথম আপনার ফরেক্সে প্রফিট করতে হলে সর্বপ্রথম দরকার হচ্ছে একটা নির্দিষ্ট সেটআপ এবং একটা নির্দিষ্ট গাইডলাইন। এই ফরেক্সে শেখার কোনো শেষ নেই, আপনি 6 মাস, 1 বছর, 10 বছর শিখলেও শেখার কোনো শেষ নেই। আমি 2019 সাল থেকে এই মার্কেটের সাথে আছি, আমার মনে হয় যে এখন পর্যন্ত আমি কিছুই জানি না। এবং আপনি যদি বলতে চান যে বাংলাদেশে বা পরিচিত যারা মুখ আছে, এরকম কোনো মেন্টর নাই যে যাদের ট্রেনিং আমি করিনি। আমার জুনিয়র যারা, তাদের ট্রেনিংও আমি করছি, লজ্জায় করতে পারিনি, বলতে পারিনি, ওরা আমাকে চিনে যে ভাই আবার আমার ট্রেনিং করবেন, এটা কেমন জিনিস হয়ে যায়। তো দেখা যায় যে তার ভিডিও কোর্স আমি সংগ্রহ করছি, করে নিজে নিজে দেখছি যে ও আমার চেয়ে একটু বেশি কোনো কিছু জানে কিনা। সো শেখার কোনো শেষ নেই। এখন আপনি সারা জীবন শিখতে গেলে, শিখতেই যদি আপনার 50 বছর পার হয়ে যায়, তো কবরে যায় ইনকাম করবেন? এই জন্য নির্দিষ্ট একটা পয়েন্ট শিখতে হবে, ওই পয়েন্ট থেকে আর্নিং করতে হবে, আর্নিং চলতে থাকবে, এর পাশাপাশি আপনি লার্নিং করেন। পরে একটা ছোটোখাটো চাকরি করতেছেন, পাশাপাশি পড়ালেখা করতেছেন, পিএইচডি করতেছেন, সমস্যা নেই, পরে এক্সপিরিয়েন্স হচ্ছে, আবার সার্টিফিকেট জমা দিচ্ছেন, আবার প্রমোশন হচ্ছে, ব্যাপারটা এমন। সো আমি এই থিংটাতে ছোটোবেলা থেকেই চলি। আমি আমার এসএসসির পরে থেকে আমি নিজে আর্নিং করি, ঠিক আছে। 2009 সাল থেকে আমি ফ্রিল্যান্সিং করতাম। তো ব্যাপারটা হচ্ছে যে ওই সময় থেকে আমি পিসি সার্ভিসিং করতাম,
মানুষে ওই সময় একটা পিসিতে উইন্ডোজ দিয়ে দিলে আমাদেরকে 300 টাকা দিত, বাসায় যে মানুষের বাসায় যে পিসিতে উইন্ডোজ দিয়ে দিতাম 500 টাকা দিত। ঠিক আছে, এরকম ম্যাটারটা। তো যাদের আর্নিং করার মেন্টালিটি থাকে তারা এটা করতে পারে। ঠিক আছে। আর সেকেন্ড থিং হচ্ছে, আমি যখন ট্রেডিং করি অল্প সময় লাগে আমার কাজগুলো করতে, হয়তো বা প্রতিদিন 30 মিনিট বা 25 মিনিট ট্রেড করি এরকম। বাকি সময়টা আর ট্রেডিংয়ে বসতে হয় না, মার্কেট অ্যানালাইসিস করি, নিজে কাজ শিখি। হ্যাঁ। তো অনেকেই প্রশ্ন করে যে ওই ট্রেডিং করাই কেন, ট্রেডিং করেই আবার কিছু কিছু ছাগল আছে, মানে ছাগল বলতেছি কেন, চার পা নাই তবুও ছাগল। কারণটা হচ্ছে যে যা মানে সে ম্যাচের কাঠি জ্বালাইতে পারে না কিন্তু নাসার খোঁজ খবর নেয়, ব্যাপারটা এমন। ট্রেডিং মার্কেটে আমাদের একদিনের যে স্টপ লস টার্গেট থাকে, ও সারা মাসে ওইটা ইনকাম করতে পারে না, কিন্তু আমাদের বদনাম করে। আমরা একদিনে লস করার যে টার্গেট নেই, স্টপ লস রাখি, যেটা যে আজকে $200 বা $300 আমি লস করব মার্কেটে, লস হইলেও আমার সমস্যা নেই, কিন্তু আমি যদি প্রফিট করি তো এর ডাবল প্রফিট করব। তো এইটুক সে সারা মাসে ইনকাম করতে পারে না, কিন্তু সে কিন্তু বদনাম করে, কারণ সে তো জানেই না ব্যাপারটা সম্পর্কে। তো তাকে আসলে কাঁঠাল পাতা খাওয়া ছাড়া, বলা ছাড়া আর কোনো কিছুই বলার নাই, ভাষা একটাই। তো সেক্ষেত্রে মজার ব্যাপার যেটা হচ্ছে, যে যার লেভেল থেকে কমেন্ট করে, যে যে লেভেলে অবস্থান করে সেই লেভেল থেকে সে কমেন্ট করে। ওইটা যদি আবার আমি শুনি তাহলে আমার তো লাভ হবে না। এই জন্য দেখবেন যে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট অপশন বন্ধ করে দেয়া। কারণ আমি নিজে কোনো ভিডিও বানাই না ইউটিউবে ছাড়ার জন্য। এই যে ক্লাস নিচ্ছি, ক্লাসের পরে ভিডিওটা ছেড়ে দেবো, যদি কেউ এটা দেখে সামান্য কোনো জ্ঞান পায় তো পাক। এখন ওইখানে কিছু ছাগল আসবে, ভিডিওটা দেখে ও আবার বাংলা লেখা শিখছে, ক ব ঠ দিয়ে খারাপ কিছু লিখবে, ওইটা আবার আমি দেখবো, আমার মানসিক প্রেশার সৃষ্টি হবে। নো, ইম্পসিবল। সো তোমার দেখছো, তোমার ভালো লাগেনি, যাও গা, ভালো লাগছে, তোমার ধন্যবাদ দেওয়ারও দরকার নেই। কমেন্ট অপশন মানেই তো হয় ধন্যবাদ দিবে, নাহলে খারাপ কথা বলবে, তো তোমার ধন্যবাদেরও দরকার নেই, আর তোমার বকারও দরকার নেই। তোমার দেখলে ভালো লাগলে থাকো, নইলে যাও গা, ব্যাপারটা এরকম। ঠিক আছে। আমি খুব সুপার সিম্পল মানুষ, সুপার সিম্পলভাবেই কথা বলি, এই জন্য অনেকে আবার রাগ হয়। বাট যারা আমার সাথে লং টাইম ধরে চলতেছে তারা বুঝতে পারে যে আমি আসলে অথেন্টিকতার বাইরে যাই না। তো মজার ব্যাপার হচ্ছে, আমি যেটা বলি যে অনেকে এখানে বলবে যে 10 দিনে স্কাল্পিং হাউ টু পসিবল, ইজ ইট পসিবল? অবশ্যই 10 দিনে আপনার পসিবল। কারণটা হচ্ছে 10 দিনে আপনি ফরেক্সে হাফেজ হয়ে যাবেন না। ফরেক্সে 4টা স্টেপ আছে। 4টা স্টেপ কি কি? একটা হচ্ছে ডে ট্রেডিং, আমি লিখে দেখাই তাহলে আপনাদের মনে থাকবে। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে, একটা হলো SCALPING, স্ক্যাল্পিং। এটা হলো একদম জুনিয়র, মানে রিটেলদের জন্য, যাদের ব্যালেন্স $50 থেকে $100 অথবা $20 থেকে $100। এবং যারা স্ক্যাল্পিং মানে নতুন আসছে মার্কেটে সম্পর্কে খুব একটা ধারণা নেই, ছোট্ট একটা স্ট্র্যাটেজি জানে বা 2টা স্ট্র্যাটেজি জানে, সামান্য কিছু নিয়ে সেইখান থেকে টুকটাক প্রফিট করে বের হয়ে যাবে। সে ট্রেড করার সময় ইন্ডিকেটরের হেল্প নিবে, একটা স্ট্র্যাটেজি তার জানা থাকবে। কি থাকবে? তার একটা ছোট্ট সেট আপ থাকবে, ছোট্ট একটা। এই পরবর্তীতে জয়েনিংগুলো আমি কিন্তু এই জন্য নিই না, কথা বলতে ডিস্টার্ব হয়। তো সর্বপ্রথম কথা হচ্ছে কি, 1 নম্বর হলো স্ক্যাল্পিং। স্ক্যাল্পিংয়ের কি থাকে? ব্যালেন্স থাকে অল্প, কত, যে মনে করেন $20 থেকে $100 মধ্যে। এই $20 থেকে $100 মধ্যে, এটা থেকেই সে ডেলি $20 থেকে $30 প্রফিট করতে পারে। এটা হলো 1 নম্বর কথা। এই যে আবার একজন। তো তারপরে যেটা হয় যে তার কি থাকে, এরকম ছোট্ট একটা সেট থাকে, এরকম একটা সেট মনে করেন, এই একটা ছোট্ট সেট আপ। সেই সেট আপটা তাকে বলে দিচ্ছে এখানে এন্ট্রি নাও, এখানে টেক প্রফিট নাও, এখানে স্টপ লস সেট করো। ঠিক আছে। অথবা মানে এই সেট আপটাই যে হতে হবে তা না, এই যে এখানে একটা সেট আপ আছে, সাপোজ এই সেট আপটাকে ভ্যালু বলে দিচ্ছে যে এখানে এন্ট্রি নাও, এখানে টেক প্রফিট নাও, এখানে এন্ট্রি নাও, এখানে টেক প্রফিট নাও। ঠিক আছে। যে কোনো একটা সেট আপ তার থাকে, ছোট্ট একটা স্ট্র্যাটেজি থাকে, তার 4 থেকে 5টা পয়েন্ট তাকে দিয়ে দিই আমি, যে তোমার দুনিয়ার আহামরি জানার দরকার নেই, এই 5টা পয়েন্ট তুমি জানো, এই 5টা পয়েন্টের সাথে যদি মিলে যায় তুমি এন্ট্রিটা নিয়ে নিবা, 5টা পয়েন্টের সাথে মিলে নেই, তোমার এন্ট্রি নেওয়ার দরকার নেই। এইভাবে ডেইলি তুমি 10টা এন্ট্রি নাও, তোমার $20 বা $25 বা $30 বা $10 হয়ে যাবে। এবং এই তোমার $100 থেকে যদি তোমার $10 হয়ে যায়,
তাহলে তুমি দেখা গেলো 15 দিনে $150 বা যদি তোমার $20 হয় তা 15 দিনে $300 তুমি আর্ন করতে পারবা। এটা তোমার জন্য এনাফ। কারণ এই $100 এবং এই সামান্য পরিমাণে এই ঠুনকো জ্ঞান নিয়ে, সামান্য পরিমাণে এই সেট নিয়ে এবং $100 মানে 10,000 টাকা নিয়ে কোনো বিজনেস করে মাসে 30,000 টাকা ইনকাম করা পসিবল করা হয় না। 10,000 টাকা দিয়ে একটা সাইকেলের মেকারের দোকানও হয় না। সো ইটস এনাফ। তারপরে যেটা হলো কি, স্ক্যালপিংয়ের পরে হলো সুইং ট্রেডার। এ হচ্ছে এর চেয়ে একটু বড় ট্রেডার। সে হচ্ছে নি টু নি ট্রেড করে। নি টু নি, এই যে একটা নি, এই যে একটা নি, এই যে একটা নি, এই যে একটা নি। এখানে যেমন একজন স্কাল্পার এইখান থেকে ট্রেড করে এই পজিশনে, এখান থেকে ট্রেড করে এই পজিশনে, এখান থেকে সে $1 বা $2 প্রফিট করে। আর একজন সুইং ট্রেডার এই যে নি থেকে নি ট্রেড করে। ঠিক আছে? তো এটার ক্ষেত্রে তার সেট আপটা আর একটু বড় হয়, তার এক্সপিরিয়েন্সের ধরনটাও আর একটু বেশি হয়। সে স্কাল্পিং পারে, তারপরে স্কাল্পিং থেকে আর্নিং করে এবং শিখতে শিখতে সে পরে সুইং ট্রেডারে চলে আসে। সুইংয়ের পরে কে আসে? সুইংয়ের পরে আসে হচ্ছে ডে ট্রেডার। ডে ট্রেডার হচ্ছে কি? ডে ট্রেডার হচ্ছে 1 ডে, অর্থাৎ 12 আওয়ার অথবা 8 আওয়ারের জন্য সে ট্রেড করে। সে এরকম 1 মিনিট, 10 মিনিট, 20 মিনিটের অ্যানালাইসিস করে না। সে এক দিনের অ্যানালাইসিস করে, ডে ট্রেড করে। হয়তোবা সে কোনো জব করে বা বিজনেস করে, বিফোর 30 ডেজ বা 50 ডেজ অথবা 10 ডেজ অ্যানালাইসিস করে, করার পরে সে 1 ডের একটা ট্রেড প্লেস করে। সে দেখা যায় রাত্রে এসে দেখে আমার ট্রেডটার কী পরিস্থিতি, ক্লোজ করে দেবো নাকি রাখবো। তার ইনভেস্টমেন্টও দেখা যায় এরকম হয় $500 থেকে $1,000। হ্যাঁ, সে এরকম মান্থলি আর্নও করে $2,000 থেকে $3,000। তারপরে আসে কি পজিশন ট্রেডার। পজিশন ট্রেডার কি করে? পজিশন ট্রেডারের কোনো ডে বা 1 দিন, 2 দিন বা 3 দিন কোনো কাহিনী নেই। পজিশন ট্রেডারের থিঙ্কিংই হচ্ছে যে মার্কেট এইখানে আসে, মার্কেট এই লেভেলে আসবে, আমি প্রফিট নেব। এ সরাসরি এইখানে চলে আসুক অথবা 4 দিন, 5 দিন, 10 দিন পরে এখানে আসুক, কোনো সমস্যা নেই। আমার কাছে $5,000 বা $10,000 আছে বা $20,000 আছে। মার্কেট এখান থেকে যখন এখানে আসবে আমি তখন প্রফিট নেব। এর পূর্বে যদি মার্কেট এইদিকে চলে যায় তো যাক, কতদূর যাবে, স্টপ লস হোক $2,000 লস, কোনো সমস্যা নেই। সে হচ্ছে এই টাইপের ট্রেডার, রাঘব বোয়াল। তো এই রাঘব বোয়ালদের আবার লস হয় না। কারণটা কি? মার্কেট নির্দিষ্ট একটা পয়েন্টের মধ্যেই থাকে। যদি আমরা একটা জিনিস এখানে খেয়াল করার চেষ্টা করি, সাপোজ মনে করেন এখানে ডে ক্যান্ডেল সেট করতেছে। আজকে যেহেতু আমরা শিখতেছি না, আমরা এটা নিয়ে ধারণা নিচ্ছি, সো আমরা একটু উড়াধুরা আলোচনা করি। মনে করেন এই একদিনের ক্যান্ডেল সেট করছি, হ্যাঁ? তো এইটা হচ্ছে কি মাস চলে? মে মাস, তাই না? সরি, জুন মাস। তো আমরা যদি মে মাসের 1 তারিখ শুরু হয়েছে কোথা থেকে? এই যে এপ্রিল, এই যে মে, ঠিক আছে? এই যে মে এখান থেকে শুরু হয়েছে। আমি একটু মার্ক করতেছি, খেয়াল করেন। এই যে 1 মে, হ্যাঁ, এই যে 1 মে। আর শেষ হয়েছে কবে? এই যে 29 মে, 30 মে, 30 মে। এই যে এটা হলো মে মাস। আমি ইন্ডিকেটরগুলোকে ডিলিট করে দিচ্ছি, সব ডিলিট করে দিলাম। আমি একটা গাধা। আচ্ছা, আবার দেখতেছি। এই যে 1 মে আর হলো এই 30 মে, মানে এই হচ্ছে 1 মাসের পরিস্থিতি। হ্যাঁ, মার্কেট এখান থেকে এখানে, এখান থেকে এখানে আসছে। এখন এইখানে যদি আমরা মার্কেটের সর্বোচ্চ হাইটাকে খেয়াল করি, সর্বোচ্চ হাই হচ্ছে এখানে আর সর্বনিম্ন লো হচ্ছে মার্কেটের এখানে, এই যে বক্সটুকু। এখন এর মধ্যে একজন পজিশন ট্রেডার কি করে? একজন পজিশন ট্রেডার মনে করেন সে কি করছে, মার্কেট এইখানে আছে, এইখানে থাকা অবস্থায় সে কি করছে যে মার্কেট যদি এই যে আমার এই বরাবর আসে, যে মার্কেট যখন আমার এই বরাবর আসবে তখন আমি প্রফিট নেব। সেটা আজকে আসুক, কালকে আসুক, পরশু দিন আসুক, যখন আসবে এই বরাবর তখন আমি প্রফিট নেব। তো মার্কেট এখান থেকে একটু উপরে গেছে, কিন্তু ওইখানে না আসি, তার নিচে থেকে আবার নিচে আসছে, তারপরে মার্কেট উপরে গেছে 3 দিন 4 দিন পরে, তার কিন্তু কোনো সমস্যা নেই, সে এখান থেকে প্রফিট নিবেই। এটা একদিনের ক্যান্ডেল না, এটাকে যদি আমরা এখন 4 আওয়ার ক্যান্ডেল করি তাহলে ওই জিনিসটাই দেখেন। সে কোন জায়গায় ট্রেড করেছিল? এইখানে। ইতিমধ্যে মার্কেট কতগুলো সুইং করছে, তারপরে এইখানে গেছে। এইটাকে যদি আমরা এখন 1 আওয়ার করি, এবার দেখেন তো কি পরিস্থিতি হয়েছে। ও সে এই জায়গায় প্লেস করছিল, তারপরে মার্কেট কতক্ষণ পরে এই জায়গায় গেছে, কিন্তু সে প্রফিট নিয়েই ছাড়বে।
তো এইখানে পজিশন ট্রেডার কি করবে, সে বিগ একটা প্রফিট নেবে, কিন্তু সে 15 মানে 1 মাস ট্রেডটা ধরে রাখার পরে সে প্রফিট নিয়েছে মনে করেন $2000, ঠিক আছে, তার কোনো রিস্ক ছিল না, সে ঘুমায় গেছে নিয়ে। কিন্তু একজন সুইং ট্রেডার যখন হয় সে কি করবে, এইখানে এন্ট্রি নেবে, এইখানে প্রফিট নিয়ে বের হয়ে যাবে। আবার একজন যখন স্ক্যালপার হবে সে অত রিস্ক নেবে না, সে এইখানে ট্রেড নেবে, এইখানে এসেই ক্লোজ করে দিবে, দিয়ে প্রফিট নিয়ে বের হয়ে যাবে। ঘটনাটা হচ্ছে এরকম যে একজন স্ক্যালপার হচ্ছে একজন পাইকারের মতো, সে এই বাড়ি থেকে 20টা ডিম কিনবে, গ্রাম থেকে বাজারে নিয়ে যায়, 20টা ডিম 10 টাকা করে পিস কিনবে, বাজারে নিয়ে যায় 12 টাকা করে পিস বিক্রি করে দিবে, দিয়ে এই যে 1 টাকা করে প্রফিট হইলো, ওই টাকা দিয়ে সে বাজারঘাট করে এনে পরিবার পরিজন চালাবে, পরের দিন আবার ঠিক ওই টাকা দিয়ে ডিম কিনে নিয়ে আবার বাজারে যাবে। আর একজন বড় মহাজন ব্যবসায়ীর সে কি করে, এই পাইকারের থেকে জিনিসগুলো কিনে কিনে স্টক করে রাখবে তার গোডাউনে, মাসে একদিন সে কি করবে, ঢাকা পাঠায় দিবে ট্রাকে করে, দিয়ে সে হলো কি এই ঢাকায় একটা ডিম 15 টাকা করে বিক্রি করবে। তাহলে পাইকার কি করলো, ডেলি সে একটা ডিম থেকে 1 টাকা করে প্রফিট করে, আর ও একটা ডিম 5 দিন ধরে রেখে একবারে 5 টাকা প্রফিট করে। ওর টাকা পয়সাও বেশি, রিস্ক বেশি, কাজ তারপরে হচ্ছে কি সময় লাগে বেশি, এজন্য ও বেশি করে, আর এর টাকা পয়সাও কম, অল্প সময় সে অল্প কিছু নিয়ে বের হয়ে যায়, এটা দিয়ে সে কন্টিনিউ করে। একজন ফরেক্স স্ক্যালপার সে কি করবে, সামান্য এই ঠুনকো জ্ঞানটুকু নিয়ে 10 দিনে 10 ধরনের সেট আপ, ছোটো ছোটো জিনিস যতটুকু লাগে। এখন অনেকেই এখানে আস্কিং করতে আসে, স্যার অ্যাকচুয়ালি আপনার এই ব্যাচটাতে কী কী থাকবে, এখানে কী কী শিখবো। যে কোশ্চেনটা করে সে কিন্তু না বুঝে করে না, বুঝেই করে। কারণটা সে কেন করে, যে সে আগেও 4-5 ধরনের এরকম কোর্স করে আসছে, কোর্স করে অভ্যস্ত সে চিন্তাভাবনা করে আমি তো আগে 2-3টা কোর্স করছি, ওইখানে যে জিনিসগুলো শিখছি ওই জিনিসগুলোই যদি এইখানে থাকে তাহলে আমি আবার কেন কোর্স করব। তো অ্যাকচুয়ালি যারা প্রফেশনালি কোর্সের ব্যবসা করে তাদের ক্ষেত্রে, আর যারা প্রফেশনালি কোর্স কিনে কিনে করে তাদের ক্ষেত্রে ঘটনাটা ঠিক। কিন্তু আমার কোর্সের ম্যাটারটা এরকম না যে আমি নির্দিষ্ট একটা সিলেবাস, এই তোমার আগে এই শেখাবো, তারপরে এই শেখাবো, এই জিনিস শেখায় ছেড়ে দেবো, তুমি পারলে পারো, না পারলে যাও, ব্যাপারটা এরকম না। আমার কথা হচ্ছে যে তোমাকে আমি এই লাইনটা পার করে দেবো, অর্থাৎ তোমাকে আমি ফরেক্স স্ক্যালপার বানাই দেবো। একজন ফরেক্স স্ক্যালপার হইতে গেলে তোমার যা যা শেখার লাগবে আমি তোমাকে সেটা সেটা দিব। যেটা যেটা তোমার শেখা প্রয়োজন ওই জিনিসটা তোমার জানা নেই কি কি প্রয়োজন, তাহলে তুমি আমার কাছ থেকে কী কেমনে ওই জিনিসটা নিতে পারবা। এই জন্য আমি ফরেক্স স্ক্যালপার বানাই দেওয়ার জন্য তোমার যা যা প্রয়োজন সেটা সেটা বানাই দিব, যে যে সেট আপ দরকার ওই ওই সেট আপ দিব, যে সেট আপটা দিব ওই সেট আপটা টেস্টেড, ওইটা আমি ইউজ করে আসছি, ওই সেট আপটা আমার স্টুডেন্টরা ইউজ করে, পূর্বের স্টুডেন্ট যারা বড় ভাই আছে তারা ইউজ করতেছে। যেমন এই যে কী জানি নাম ওনার, মেহেদি হাসান, এই যে সে কয়দিন আগে মেসেজ করছে, কোন দিন 29 মেতে মেসেজ করছে, দেখছেন তার স্ক্রিনশট যদি দেখেন মাথা ঘুরে যাবে, সবগুলো প্রফিট, কিন্তু বড় বড় নয়, দেখেন ছোটো ছোটো $2, $3, $2, $3, $1, তারপরে হচ্ছে এই যে $4, হ্যাঁ, এরকম ছোটো ছোটো প্রফিট। সে কী করতেছে, ছোটো ছোটো করে এই যে 26 মেতে সে আর্ন করছে হচ্ছে $62, তারপরে 27 মেতে সে আর্ন করছে $30, এই যে, ঠিক আছে। আমার কোন ব্যাচে স্টুডেন্ট জানি, ব্যাচ নাম্বার হচ্ছে 28, এই যে আমি আপনার 28 নম্বর ব্যাচের একজন স্টুডেন্ট, আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ। যাই হোক, সে করছে, আমার একটু প্রশংসা করছে ওই আর কি। তারপরে সে বলছে যে সে আরও বেশি কিছু শিখতে চায়, ঠিক আছে। তো আমি বলে দিছি যে আর বেশি কিছু শেখার দরকার নেই, আগে ব্যালেন্স গ্রো করতে হবে, এইভাবে করে করে সে ব্যালেন্সটা বাড়াবে, তারপরে এই টাকা দিয়ে, মানে যেন গরু বিক্রি করে টাকা ঢুকায় নয়, এই টাকা দিয়ে ব্যালেন্সটা গ্রো করবে আস্তে আস্তে। ব্যালেন্সটা যখন তার গ্রো হয়ে যাবে আরও, এই ব্যালেন্সটাকে সে $500 বা $1000 নিয়ে যাবে, তখন সে সুইং ট্রেড শুরু করে দেবে, তারপরে সে ডে ট্রেড শুরু করে দেবে, এইভাবে আস্তে 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 সে বড় হবে। কিন্তু এইখানে অনেকেই ভুল করে কি, বা অনেক মেন্টরও এইভাবে দিয়ে দেয়, এই তুমি পারতেছো, খুব কোনো সমস্যা নেই, যাও তুমি এবার $2000 ইনভেস্ট করো, $2000 ইনভেস্ট করে তুমি একবারে এই জায়গা উঠে যাও। $2000 ইনভেস্ট করে এই ঠুনকো জ্ঞানটা কিন্তু বাড়লো না, এক্সপিরিয়েন্সটাও বাড়লো না, এইটুকু নিয়ে সে $2000 নিয়ে হাবুডুবু খেয়ে ডুবে গেল। এরকম করে হবে না, সে এই ব্যালেন্সটাই গ্রো করবে। এই গ্রো করতে যে তার সময়টা লাগবে 3 মাস, এই 3 মাসের মধ্যে তার এক্সপিরিয়েন্সও বেড়ে যাবে 3 গুণ। তখন ওই 3 গুণ এক্সপিরিয়েন্স দিয়ে 3 গুণ জমানো টাকা দিয়ে সে কী করতে পারবে,
ট্রেড করতে পারবে। ওই ট্রেডে যদি তার সামান্য পরিমাণ কোনো লস আসে তাহলে তার মনে হবে এটা আমার আর্নিংয়ের টাকা, পকেটের টাকা যায়নি, সমস্যা নেই। তাহলে তার ইমোশন কন্ট্রোলটাও ঠিকঠাক থাকবে, একটা সময় সে একজন প্রো ট্রেডার হয়ে যাবে। এটা হলো সিস্টেম, মানে ওই তেল, মাছের তেলেই তেল ভাজা আর কি। সো এইটা হলো আমার ইনস্ট্রাকশন, ঠিক আছে। এবং আমার কাছে শিখতে চাইলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার কাছে যারা শিখে আমি কিন্তু প্রচুর পরিমাণে একটু কষ্ট দিই। সেটা হচ্ছে কেমন, যেদিন যে জিনিসটা শেখাবো সেটার জন্য আবার হোমওয়ার্ক করতে দিই, ঠিক আছে। যদি এরকম আগের দিনে যেটা নিয়ে ক্লাস হবে ওই ক্লাসটা নিয়ে সে ওইটা করে করে দেখাবে যে হ্যাঁ আমি এটা করতে পারতেছি। যে সবাই এখানে 16 জন মেম্বার, এরা কি করতেছে, করে করে পাঠাচ্ছে যে আমার এন্ট্রি ঠিক আছে কিনা, আমি এইভাবে করতেছি, আমি ওইভাবে করতেছি, ঠিকঠাক আছে কিনা। এই যে এই স্টুডেন্ট করতেছে, ঠিক আছে, $15। হুম, ঠিক আছে, এভাবে প্র্যাকটিস করতে হবে। এটা হলো 37 নম্বর ব্যাচের স্টুডেন্ট। এরকম প্রতিটা ব্যাচই, এর আগে যদি আমরা 35 নম্বর ব্যাচে যাই, যেমন হচ্ছে এটা হলো 35 নম্বর ব্যাচ। হ্যাঁ, 35 নম্বর ব্যাচ 43 জন স্টুডেন্ট ছিল। সেই 43 জন স্টুডেন্ট থেকে যেটা হয়েছে যে এখানে হিউজ স্টুডেন্ট, হিউজ হোমওয়ার্ক আসে, এবং এতগুলো হোমওয়ার্ক দেখার আমি সময় পাই না। তার কারণে কি করছি, এই 35 নম্বর ব্যাচের সেকেন্ড মান্থে যে ওইটারে অর্ধেক করে ফেলছি কিন্তু। হুম, যে যারা যারা হোমওয়ার্ক দেয় না, এই সেই দেয় না, হোমওয়ার্ক করে না, ওরা বাদ দিয়ে দিছি, দরকার নেই ভাই, তোমরা বিদায় হও। যে কাজ করে, যে বুঝে, তারা তারা থাকো। পরে এই কথা শোনার পর অনেকেই ওখান থেকে চলে গেছে, যাওয়ার পরে দেখেন এখন 29 জনে চলে আসছে, ঠিক আছে। এরপরে ডিসিশন নিয়েছি যে কোনো ব্যাচে এরকম বেশি স্টুডেন্ট থাকবে না। এই 15 জন, 16 জন মানে আমি একজন, এই যে আমি একজন স্টুডেন্ট, 15 জন, আর 16 নম্বর জন হচ্ছে আমি। তো ব্যাপারটা হচ্ছে যে এই 15 জন থাকবে, 15 জনের হোমওয়ার্কটা যেন আমি দেখতে পারি, যে সে কি করতেছে না করতেছে, তার সাথে যেন আমার কমিউনিকেশনের সুযোগ থাকে, এতটুকু। আচ্ছা, এটা গেল কথা। তাহলে 10 দিনের মধ্যে টপিক এরকম ধরা বাঁধা টপিক নয় যে অমুক 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 টপিক। স্ক্যাল্পার হওয়ার জন্য যাদের শখ আছে যে আমার ইনভেস্টমেন্ট করার ক্ষমতা নাই, অথবা আপনার বাবার অনেক টাকা আছে, আপনি 2 কোটি টাকা একবার ইনভেস্ট করবেন, করে ধরা খাবেন, দরকার নেই। তো যে আমি প্রথমত শেখার জন্য ইনভেস্ট করব $20 বা $30, এই $20 বা $30 দিয়ে যে ফরেক্স শুরু করা যায় এই জিনিসটা মানুষ জানেই না। সবাই মনে করে যে ফরেক্স মানেই হচ্ছে এখানে $1000 লাগবে, ভাই বিশাল ব্যাপার, তো আমি তো পারবো না, আমি একটু বাইনারি করি, করে আগে জীবনটা ধ্বংস করি। ব্যাপারটা এমন। তো এরকমটা না, সিস্টেম জানতে হবে। তো এই যে আমি 20 বা $30 দিয়ে ঠুনকো সামান্য এই 10 দিনে ছোটোখাটো যা কিছু শিখবে এইটুকু শিখে আমি ডেলি একটা ছোটো আর্নিং করতে চাই, এটা যার নিয়ত আছে তারা ফরেক্স স্কাল্পিং শিখবেন। তারপরে ফরেক্স স্কাল্পিংয়ে যখন আপনি সাকসেস হবেন, দ্বিতীয় ক্লাস হচ্ছে ফরেক্স সুইং, সুইং শিখবেন। তারপরে আস্তে 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 পজিশন ট্রেডিংয়ে যাবেন। যদি কেউ মনে করে যে আমি বিশাল বড় ট্রেডার হব, প্রো ট্রেডার, আমার ওই ছোটোবেলায় বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে বলে বাবা তুমি বড় হয়ে কী হবে, বলে ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, আর স্কুল যায় না জীবনে কোনো দিন, পড়াশুনোও করে না, হ্যাঁ বাবা তুমি কি করবা, আমি বড় ডাক্তার হব, অথচ কয়ের নিচে খ লিখতে পারে না। তো ওই এরকম স্বপ্ন দেখে কোনো লাভ নেই। যে বিশাল বড় ট্রেডার হব আমি, একবারে আমি পজিশন ট্রেডিং শিখবো, স্যার আপনার কাছে কি কি আছে সব দেন, সম্ভব হবে না। কারণ প্রতিটা জিনিসের একটা সিঁড়ি আছে, স্টেপ বাই স্টেপ ছাড়া কেউ উঠতে পারে না। হ্যাঁ, এটা এরকম না যে বাবার কোটি টাকার বিজনেস আছে আর আপনি যাই ওখানে সিও হিসাবে বসলেন, পরের দিনই ওখান থেকে 20 টাকা ইনকাম করতে পারতেছেন, ওরকম হয় না। বিজনেস আগে শিখতে হয়। হ্যাঁ, ওই সব বিজনেসে কী হয়, তাদের ম্যানেজার থাকে, ডিরেক্টর থাকে, একজন সিইও থাকে, যারা কিনা বিজনেসটাকে পরিচালনা করে, আর এমডির ছেলে এমডি হয়ে চুপচাপ বসে কলা খায় শুধু, আর অন্য কিছু না। তাও ওই বিজনেস টিকাইতে পারে না, নিজে বিজনেস না জানলে হয় না। সো এখানেও ওইভাবে পসিবল না, আপনাকে স্টেপ বাই স্টেপই উঠতে হবে। আর কি কি শেখাবো, কি কি লাগবে, এটা নিয়ে আপনার থিঙ্কিং নেই। আপনি ফরেক্স স্কাল্পার হবেন, ফরেক্স স্কাল্পার হবেন, আপনি ফরেক্স স্কাল্পিং শিখবেন, এবং আপনি ডেলি আপনার এরকম একটা ইনভেস্টমেন্টের টার্গেট থাকবে। আপনার নিয়ত থাকবে আমার টিচার আমাকে যা বলবে আমি এই কথাটুকু শুনবো, এই কথাটুকু শুনে প্র্যাকটিস করবো, দ্যাটস এনাফ। 10 ডেজ 1 আওয়ার করে ক্লাস, তাহলে 10 ঘন্টা, একদিন হয় 24 ঘন্টায়, অর্থাৎ একদিনের অর্ধেকও নয় এই সময়টুকু। তো এই সময়টুকু ব্যয় করার পরে যদি আপনার সাকসেস আসে, তাহলে আপনার জীবনের, আপনি 1 সপ্তাহের মধ্যে টয়লেটেই মনে হয় 10 ঘন্টা বসে থাকেন, ওই সময়টুকুর মধ্যে আপনি আপনার লাইফের একটা জিনিস পেয়ে যাবেন।
এর বাইরে মোটিভেশন দেওয়ার আমার কোনো ভাষা নেই। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে যে এটা আমার কাছ থেকেই শিখতে হবে নাকি যে কোনো কারো কাছ থেকে? আপনি এনিওন, আপনি যেখান থেকে শিখতে চান আপনি শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি স্টেপগুলোকে আপনাকে দিয়ে দিলাম, আপনাকে গাইডলাইন দিয়ে দিলাম। আপনার কি কি লাগবে? ছোট্ট একটা সেট আপ, ছোট্ট কয়েকটা পয়েন্ট, কনফ্লুয়েন্স করার জন্য 5টা পয়েন্ট মনে করেন জানা লাগবে সাপোজ। এই 5টা পয়েন্ট যদি আপনি জানেন, এই 5টা পয়েন্টের সাথে আপনার মিলে যাবে যে এই মার্কেট এখানে আছে, স্যার বলছিল 1 নম্বর পয়েন্ট মিলছে, 2 নম্বর পয়েন্ট মিলছে, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট মিলে গেছে। আর স্যার একটা ইন্ডিকেটার সেট আপ দিয়েছিল, ইন্ডিকেটারের এখানে সিগন্যাল আসছে, ঠিকঠাক আছে, তাহলে এখান থেকে আমি এন্ট্রি নিয়ে নিলাম। একটা নিলাম, লস হয়ে গেল, স্যার যা বলছে সব ভুয়া। নয়, ব্যাপারটা এরকম নয়। আপনাকে থিঙ্কিং করতে হবে 10টার মধ্যে কয়টা হচ্ছে। হ্যাঁ, মনে করেন যে আপনি সাপোজ 10 পিস মাছ নিয়ে মার্কেটে গেছেন, তো প্রতিটা মাসে আপনার টার্গেট হচ্ছে যে আপনি 90 টাকা করে কিনেছেন, 100 টাকা করে সেল করবেন, 10 টাকা প্রফিট করা। কোনো একজন ক্রেতা আছে যে কিনা আপনার কাছ থেকে রেগুলার কিনে, কিন্তু সে আপনার কাছে এসে বলছে ভাইয়া 95 টাকাই দিব, আমি 100 টাকা দিতে পারবো না, আমার কাছে নাই। তো আপনি কি করবেন? ওরা ফেরত দেবেন 5 টাকার জন্য? ফেরত দেওয়া যাবে না, বলবে যে ঠিক আছে 95 টাকা আপনার জন্য দিলাম, কাউকে বলেন না, নিয়ে যান। কি হবে? আর একদিন আপনি তার কাছ থেকে 105 টাকা নেবেন, কিন্তু ওই কাস্টমারটাকে নষ্ট করবেন না। তাহলে একদিন একটু কম প্রফিট করতে হবে। আরেকজন এসে বলবে ভাইয়া 90 টাকাই দিব, ঠিক আছে নেন, কোনো সমস্যা নেই। আরেকজন বলবে ভাইয়া 100 টাকাই দিচ্ছি, ঠিক আছে নেন। তো এইভাবে আপনাকে অন অ্যাভারেজ প্রফিট করতে হবে। আপনি যদি মনে করেন প্রত্যেকটা জায়গা থেকে কামড়ে খাবো, পারবেন না। তো এই থিঙ্কিংটা বাদ দিয়ে যেটা করতে হবে কি, যে প্রফিট আর লস দুইটা মিলে অ্যাডজাস্ট করে দেখতে হবে আমার অন অ্যাভারেজ প্রফিট আছে কিনা। এই অন অ্যাভারেজ থিঙ্কিং করে 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 সামনের দিকে যাইতে হবে, আমার আজকের দিনের চেয়ে আগামী দিনটা ভালো যাচ্ছে কিনা। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে সেট আপের ব্যাপারে খুব কঠিন কোনো সেট আপ না। এই সেট আপগুলো সবার কাছেই আছে মোটামুটি। যেমন মনে করেন যে এসএমসি সেট আপ, আইসিটি সেট আপ, তারপরে সেন্স অফ ক্যারেক্টার সেট আপ, ব্রেক অফ স্ট্রাকচার সেট আপ। যে যেমন এখানে সেন্স অফ ক্যারেক্টার মানে হচ্ছে কি, মার্কেটের ক্যারেক্টার সেন্স করা, অর্থাৎ মার্কেট ক্যারেক্টার সেন্স করে কখন মার্কেট ক্যারেক্টার সেন্স করে উপরে যাবে। ব্রেক অফ স্ট্রাকচার মানে কি, যে মার্কেট যেদিকে যাচ্ছে ওই দিকে আরও দূরে যাবে। তারপরে কি ইকুয়েস, কি ইকুয়েস জিনিসটা হচ্ছে যে কি অ্যান ইকুয়াল হাই, অর্থাৎ মার্কেট যেখানে ইকুয়াল হাই হয়ে যায়, যেমন এই পয়েন্টটাকে বলা হয় ইকুয়াল হাই। এই পয়েন্টটা হচ্ছে ইকুয়াল হাই, এখানেও যা এখানেও তা, এটা হলো অ্যান ইকুয়াল হাই। অ্যান ইকুয়াল লো, এই যে এটা হলো অ্যান ইকুয়াল লো। ঠিক আছে? তারপরে কি, যে মার্কেটের হচ্ছে হায়ার হাই, হায়ার লো, এই জিনিসগুলো থেকে কি বোঝা যায় মার্কেট কোন দিকে যাবে। এখানে তো অ্যাকচুয়ালি টার্গেটটাই হচ্ছে যে মার্কেট কোন দিকে যাবে। আপনি যে ব্যবসাই করেন না কেন, আপনি যদি ভুট্টার ব্যবসা করেন, মনে করেন এখন ভুট্টা উঠতেছে, তো ভুট্টার ব্যবসা যদি করেন, আপনি যদি না বুঝেন যে মার্কেটে এবার ভুট্টা কখন খাবে, কেমন খাবে, ভুট্টার প্রাইসটা কেমন যাবে, আমি যদি 50 মন ভুট্টা কিনে রাখি, তো আগামী 3 মাস পরে আসলে বেশি দামে বেচবো নাকি কম দামে বেচবো, আপনি যদি এই জিনিসটা প্রেডিক্ট করতে না পারেন, আপনি যদি ওইটা না বুঝেন, তাহলে কিন্তু আপনি ওই ভুট্টার ব্যবসাও করতে পারবেন না। আপনি যদি চিন্তা ভাবনা করেন আমি খামার করব, মুরগির ডিম উৎপাদন করে বিক্রি করব, আপনি যদি না জানেন কোন মুরগি বেশি ডিম দেয়, কোনটা কি খাদ্য দিলে মুরগি সুস্থ থাকে, তাহলেও আপনি ওই বিজনেস করতে পারবেন না। আপনি লেখাপড়া করছেন, আপনি যদি না জানেন লেখাপড়া করার সময় যে কোন কীভাবে কেমনে কেমনে ফুড ম্যাজিস্ট্রেট হইতে হয়, কেমনে কেমনে সিভিল ম্যাজিস্ট্রেট হইতে হয়, কেমনে কেমনে বিসিএস পাওয়া যায়, সিস্টেম না জানেন, আপনি যদি খালি পড়েই যান, তাহলে দেখা যাবে এসএসসি পড়ছেন আপনি কি নিয়ে, আর্টস নিয়ে, এইচএসসিতে যায় মনে হবে আহারে যদি এই মানবিক শাখায় না পড়ে সায়েন্স নিয়ে পড়তাম, তাহলে আজকে ইন্টারমিডিয়েট সায়েন্স পড়ে আমি মেডিকেলে ভর্তি হতে পারতাম। এখন তো আর পুনরায় এসএসসি পরীক্ষা দিতে পারতেছি না, অনুশোচনা। আবার অনেকে দেখবেন এসএসসি সায়েন্স নিয়ে পড়ছে, এইচএসসিতে যায় আরেকজনে বলছে ভাইয়া এইচএসসিতে কিন্তু সায়েন্স কিন্তু ধরা খাবা, সেরকম কঠিন, প্রাইভেট পড়তে মেলা টাকা লাগবে, তাহলে কি করবা, এখন তুমি আর্টস নাও। কয়ে না আর্টস নিও না, কমার্স নেই। কমার্স নিয়ে আবার ইন্টারমিডিয়েট পাস করছে। এইবার যায় কি হলো, যে এখন অনার্সের ভর্তি পরীক্ষা দিবে, ভর্তি পরীক্ষা দিয়ে যায় কী করবে, একটা পড়ছে সায়েন্স নিয়ে, একটা পড়ছে আর্টস নিয়ে, হজবরলা। তো কী হলো এইবার, তাহলে ঠেলা, এইবার হলো সে কমার্সেও যাইতে পারতেছে না, কোনো কিছুই না, তাহলে কি মানবিক শাখায় চলে যায়, ঘুরে ফিরে নদীর গড়ে পড়লো, মধ্যখানে বেকার কমার্স নিয়ে পড়লো। তো ব্যাপারটা হলো সিস্টেম যে জানে না, আপনাকে কারো না কারোর কাছ থেকে অ্যাডভাইস নিতে হবে। এবং গ্রামের মোড়ল বিশাল বড় ধনী, বিশাল বড় টাকাওয়ালা, তার কাছ থেকে যদি আপনি অ্যাডভাইস নেন, মনে করতেছেন ভালো অ্যাডভাইস পাবেন, পাবেন না। যে ওই রাস্তায় হাঁটে, যার ওই এক্সপিরিয়েন্স আছে, তার কাছ থেকে অ্যাডভাইস নিতে হবে। হ্যাঁ, ডক্টরের কাছে আপনি যদি নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যায় টিউমারের পরামর্শ চান, তাহলে পাবেন না। হ্যাঁ, যৌন রোগের পরামর্শ চাইলে পাবেন না, কারণ যে ডাক্তার যেটার জন্য।
তো আমি বলি যে আপনার কারো না কোনো না কোনো গুরু লাগবে আপনার, এবং সে যে গুরুটাকে আপনাকে সঠিক ইনফরমেশন দিবে। এরকমটা না যে আপনাকে বেঁধে রেখে দীর্ঘদিন ধরে সে আপনাকে চুষে খাবে, বলবে যে এই যে তোমাকে একটা জিনিস দিচ্ছি, এই যে দেখো আমি যখন বলবো এখান থেকে নিবা। স্যার এটা তো হয়নি, তাহলে দাঁড়াও একটা নতুন জিনিস দিচ্ছি, 2000 টাকা দাও তো। এমনি এমনি আপনার সারা জীবন চুষে খাবে, এরকম লোকও আবার না। ঠিক আছে, বুঝে শুনে নিতে হবে, নিজের ভালো পাগলও বোঝে। সেক্ষেত্রে আমি জাস্ট আমার দিক থেকে যতটুকু বলা সম্ভব বলে দিলাম। আপনারা যারা এই রাস্তায় আসতেছেন বুঝে শুনে আসবেন, চিন্তা ভাবনা করে বুঝে শুনে আসবেন। আর আমাদের এই ব্যাচটা শুরু হবে হচ্ছে আগামী 10 তারিখ থেকে। আমি এখানে আপডেট দিয়ে দিব, হ্যাঁ আপডেট দিয়ে দেবো। অলরেডি এখানে ক্লাসের একটা রুটিন দিয়ে দিয়েছিলাম মেবি। হ্যাঁ, এটা হচ্ছে মঙ্গলবার, শুক্রবার, রবিবার, 3 দিন সপ্তাহে। 3 দিন মেবি পসিবল হবে না, সপ্তাহে 2 দিন। তাছাড়া সবাই হোমওয়ার্ক জমা দিতে পারবে না। তো সপ্তাহে 2 দিন হবে। আমি আপডেট রুটিন দিয়ে দিব। ঈদের আগে আর পসিবল হচ্ছে না, কারণটা হলো ঈদের আমি একটু অসুস্থ, আবার ঈদ সামনে, সেক্ষেত্রে এগুলো দিন ঝামেলায় যাবে। আর ঈদের মাত্র 3 দিন আছে, 3 দিন চলে যাক, তারপরে 8-9 চলে গেলে 10 তারিখ থেকে আমরা শুরু করব, অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে এই ব্যাচটা শুরু হবে। আর এই ব্যাচের জন্য অ্যাকচুয়ালি ফরেক্স স্ক্যালপিং শেখার জন্য কোর্স ফি ছিল 10,000। একটা ঈদের রমজান মাসে ধরলো সবাই স্যার 50% করে দেন, আসলো 5,000-এ। তারপরে এখানে আবার থাকে না অনেকেই, মানে ভালোবাসার মানুষ আর কি, মানে এমন করে বলে যে স্যার এই যে ইয়ে করি, অর্ধেক দিয়ে শুরু করি, অর্ধেক আবার পরে দেবো। তারপরে কি হলো, অনেকেই শুরু করলো যে স্যার 2,000 দিয়ে শুরু করি, 2,000 আবার পরে দিব। তারপরে শেখা যখন শেষ, স্যার কে আর আমি কে, নাম্বারও ব্লক। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এরকম যেন না হয়, যে 10 পিপল বা 15 পিপল থাকবে তারা যেন একটু অথেন্টিক হয়। এটার জন্য কোর্স ফি খুবই কম থাকবে, এবং এই কোর্স ফিটা হবে 4,000 টাকা। প্রথমত 3,000 টাকা দিয়ে অথবা 50% দিয়ে শুরু করবে, আর লাস্ট ক্লাসের আগে বাকিটা দিয়ে দিবে, তাহলেই হবে। আর যাদের সামর্থ্য আছে তারা একবারই দিয়ে দিবে, এটা বেস্ট। কারণ সেকেন্ড টাইম আমার আসলে ফিটা চাইতে আমি নিজেও লজ্জাবোধ করি। আর অনেক স্টুডেন্ট আছে যে পরে আর যোগাযোগও করে না। ব্যাপারটা খুবই খারাপ, আমাকে ফেলে দিলে হবে না, আমাকে প্রয়োজন পড়বে পরবর্তীতে, কারণ আমি বিভিন্ন ধরনের সেট আপ দিব, কোড দিব। এই কোডগুলো দেখা গেল যে আপনি কিন্তু পরবর্তীতে আপনি যদি আপডেট করা না শিখেন, তাহলে পরবর্তীতে আপডেট করতে পারবেন না, একটা ভেজাল হয়ে গেলে লাগবেই আমার। সো যারা এরকম ফেলে যায় পরবর্তীতে লজ্জায় আবার ফিরে আসতেও পারে না। তো যাই হোক, তাহলে অ্যাডমিশনের জন্য যে সিস্টেম ওটা তো বলেই দিলাম। ফি হচ্ছে এটা দিয়ে শুরু করতে হবে। তারপরে ক্লাস এই রুটিন অনুসারে হবে, প্রতিদিন এই 9:30টায় ক্লাস হবে। আর ক্লাসের সাথে আবার গুগল ড্রাইভ থাকবে। এরকম গুগল ড্রাইভের মধ্যে কোনো ক্লাস মিস হয়ে গেলে, সাপোজ অন্য একটা ব্যাচের যদি এরকম দেখাই যে গুগল ড্রাইভ প্রত্যেকের জিমেল আইডিতে এরকম শেয়ার করা থাকবে, যেমন এই যে ব্যাচ 37-এর গুগল ড্রাইভ হচ্ছে এটা। এখানে ক্লাস ভিডিও, তারপরে ইন্ডিকেটার, যেমন যে সেট আপ ইন্ডিকেটার দেবো, এই যে ইন্ডিকেটার দিয়েছি তাদেরকে, এই ইন্ডিকেটার, এগুলো আবার আলাদা টাকা পয়সা দিতে হবে না, ওই কোর্স ফির মধ্যেই। এগুলো হলো ক্লাস ভিডিও, 1 2 3 4 5 6 7টা ক্লাস ওদের হয়েছে। তারপরে এই যে নোটবুক যেগুলো দিব, তো এই জিনিসগুলো এভাবে শেয়ার করা থাকবে। যদি কোনো ক্লাস মিস হয়ে যায় তাহলে সে এখান থেকে পরবর্তীতে ডাউনলোড করে নিয়ে দেখে ফেলতে পারবে, কোনো প্রবলেম নেই। তো এই হচ্ছে ফাইনাল কথা। আগামী 10 তারিখে দেখা হচ্ছে, এর আগে আর দেখা হচ্ছে না। আর আমার পার্সোনালি মেসেজ করার জন্য অ্যাকচুয়ালি কলে সবসময় আমি রিসিভ করতে পারি না, SMS করে রাখলে অ্যান্সার করে দেবে। যে অনেকগুলো SMS এসে আছে, কারো ওই SMS-এর অ্যান্সার করার সুযোগ পাইনি এখনও। সো এগুলো রাত্রে ঘুমানোর আগে অ্যান্সার করে দিব, সবাইকেই ঘুমানোর আগে অ্যান্সার করি। আমার টেলিগ্রামের এই ইয়াটা হচ্ছে এইটা, হ্যাঁ আপনাদের গ্রুপেই দেওয়া আছে, এই যে এটাতে ক্লিক করলেই আমার টেলিগ্রাম দেখাবে, হ্যাঁ ফরেক্স ভিডিও মেন্টর। এই যে এখানে ফোন নাম্বারটাও দেওয়া আছে, ঠিক আছে। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হচ্ছে। এছাড়া নর্মালি যদি আমার সাথে ফোনে কথা বলতেই হয় বাধ্যতামূলক, তাহলে আমি বলবো আগে একটা মেসেজ দিন যে স্যার একটু ফোনে কথা বলতেই হবে। হ্যাঁ, নাম্বারটা 01306 27 97 27। যদি একদম কথা বলতেই হয় তাহলে একটা মেসেজ দিলে আমি বলে দিব। আমি অধিকাংশ সময় সকাল এই 10:30 থেকে 12টা পর্যন্ত ফ্রি থাকি, এই সময়টাতে কথা বলা যাবে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। আগামী 10 তারিখে ক্লাসে আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ। আর ইতিমধ্যে
আপনারা ঈদের ছুটিতে যদি একটু মার্কেট সম্পর্কে ধারণা পেতে চান, তাহলে আমি বলবো যে এই যে আমার ইউটিউব চ্যানেল যেটা, এটাতে আপনারা অনেকগুলো ক্লাস ভিডিও দেয়া আছে এমনিতেই, ওইখান থেকে আপনারা ক্লাস ভিডিও দেখে নিতে পারেন। তাহলে ইউটিউবে যে ফরেক্স স্পেস বিডি, এই যে মেন্টর, MENTOR, ফরেক্স বিডি মেন্টর লিখে সার্চ দিলে চলে আসবে এই যে ফরেক্স বিডি মেন্টর। হ্যাঁ, এখানে আমার ফোন নাম্বারও দেওয়া আছে, নাম্বারটা আউট করে দিতে হবে ওখান থেকে। আসসালামু আলাইকুম। প্রচুর পরিমাণে কল আপনি আসে। নতুন? তো এই যে এখানে অনেকগুলো ক্লাস ভিডিও দেওয়া আছে, প্রায় 400টার বেশি ক্লাস ভিডিও দেওয়া আছে, এবং কোনোটাই এমনিতে নর্মালি ভিডিও বানানো নয় বা এডিটিং কাটিং সাটিং এরকম কোনো ভিডিও নাই, সবগুলোই ক্লাস ভিডিও। ঠিক আছে, সবগুলোই ক্লাস ভিডিও, যে মানুষকে দেখানোর জন্য যে ভিডিও করা সেটাও না, এরকম আপনাদের মতোই ক্লাস হয়েছে কারো না কারোর সাথে, সেগুলো ক্লাস ভিডিও। সো এখান থেকে আপনারা দেখতে পারেন, দেখে দেখে মোটামুটি ধারণা নিতে পারেন। হ্যাঁ, আর আমার যে সেটআপগুলো খুবই ইজি সেটআপ, কারণ দেখাই দেয় যে কোন জায়গা থেকে এন্ট্রি নিতে হয়, কোন জায়গা থেকে ক্লোজ করে দিতে হয়, অর্থাৎ এগুলো বলার প্রশ্ন আসে না। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, নেক্সট ক্লাস পর্যন্ত ভালো থাকবেন সবাই, সবাইকে অগ্রিম ঈদ মুবারক। এখানে প্লে লিস্টে কয়েকটা দেওয়া আছে, ফ্রি ফরেক্স ট্রেডিং কোর্স, প্রফিটেবল সেটআপ কয়েকটা দেওয়া আছে, এখান থেকে এগুলো দেখে নিতে পারেন, বেটার হবে। আর সবাইকে এই যে হোমে একটা ভিডিও দেওয়া আছে, এইটা আসসালামু অবশ্যই আলাইকুম। দেখবেন। ঠিক আছে, এটা দেখলে অনেকগুলো ধারণা হবে আমার এই মার্কেট সম্পর্কে আপনাদের। তো আজকে এই পর্যন্তই, আবার আগামী ক্লাসে দেখা হচ্ছে। বেস্ট অফ লাক।